প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। আজকে তোমাদের দ্বাদশ শ্রেণীর অনলাইন ক্লাসে আমি আছি তোমাদের সঙ্গে এস.এম. তাজুল ইসলাম, সহকারী অধ্যাপক, প্রাণীবিদ্যা বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। প্রিয় শিক্ষার্থীরা, গত অনেক দিন থেকে ধারাবাহিকভাবে আমরা প্রাণীবিজ্ঞানের দশম অধ্যায় নিয়ে আলোচনা করছি। এটার নাম হলো মানব দেহের প্রতিরক্ষা বা ইমিউনিটি। এর আগে আমরা 4টি লেকচার দিয়েছি, আজকে পঞ্চম ক্লাস, আজকে যে লেকচার নম্বর 5। এই লেকচারের মাধ্যমে আশা করছি আজকের এই দশম অধ্যায়, যেটা ইমিউনিটি বা মানব দেহের প্রতিরক্ষা, সেই ক্লাসটা শেষ হয়ে যাবে। এরপর অন্যান্য যে চ্যাপ্টার তোমাদের আছে সেগুলো হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শুরু করছি গতদিনের ধারাবাহিকতায় মানব দেহের প্রতিরক্ষা বা ইমিউনিটি। এটা হলো প্রাণীবিজ্ঞানের দশম অধ্যায়। তাহলে তোমরা আমার সঙ্গে খাতাপত্র নিয়ে রেডি হয়ে যাও। যে বিষয়গুলো আমি লিখবো, বোঝাবো, জানাবো, শোনাবো, সেগুলো আন্তরিকভাবে শুনতে হবে, দেখতে হবে, খাতায় লিখতে হবে এবং পরীক্ষায় আসলে সুন্দরভাবে সেগুলো লিখবা। হ্যাঁ, তাহলে দেখো, গতদিনের ধারাবাহিকতায় যদি আমরা বলি কি বিষয়গুলো পড়িয়েছিলাম, আমি সর্বশেষ তোমাদের যেটা পড়াইছিলাম সেটা হলো অ্যান্টিবডি। গতদিন আমাদের আলোচ্য বিষয় যেটা ছিল সেটা হলো অ্যান্টিবডি। এই সময়ের খুব আলোচ্য বিষয় হলো অ্যান্টিবডি বা ইমিউনিটি। অর্থাৎ এই করোনা পরিস্থিতিতে টিভি খুললে যেখানেই বলো সেখানেই বলো একটাই কথা, যে ইমিউনিটি বাড়াতে হবে। ইমিউনিটি বাড়াতে হবে। ইমিউনিটি যদি আমরা বাড়াতে পারি, তাহলে এই যে বিশ্ব যে মহামারী বা প্যান্ডেমিক সিচুয়েশন, এই কোভিড-19 বা এই যে করোনা ভাইরাসের যেই অসুস্থতা, এটার হাত থেকে আমরা রক্ষা পাবো। তো এই ইমিউনিটি বাড়ানোর ক্ষেত্রে আরেকটা বিষয়, যে আমাদের দেহের যে অ্যান্টিবডির কাজগুলো সঠিকভাবে হতে হবে। তো এই যে অ্যান্টিবডি কিভাবে কাজ করবে বা করে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, গতদিন আমরা আলোচনা করছিলাম অ্যান্টিবডি। অ্যান্টিবডি কি, অ্যান্টিবডির প্রকারভেদ, অ্যান্টিবডির গঠন, অ্যান্টিবডি কিভাবে কাজ করবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হলো অ্যান্টিবডির কার্যপদ্ধতি। হ্যাঁ, মেকানিজম অফ অ্যান্টিবডি বা অ্যান্টিবডির কার্যপদ্ধতি। অ্যান্টিবডির কার্যপদ্ধতি বা মেকানিজম অফ অ্যান্টিবডি অ্যাকশন, অ্যান্টিবডির কার্যপদ্ধতি। তো অ্যান্টিবডির কার্যপদ্ধতি যদি আমরা বলি, এটা একটা জটিল প্রক্রিয়া, কিন্তু এটাকে আমরা আলোচনার সুবিধার্থে 3টা ধারাবাহিকতায় আমরা আলোচনা করতে পারি। কয়টা ধারাবাহিকতা? 3টা ধারাবাহিকতা আলোচনা করতে পারি। প্রথম যেটা আলোচ্য বিষয়, সেটা অ্যান্টিজেনের বিরুদ্ধে প্রত্যক্ষ আক্রমণ। প্রথম কথা যদি আমরা বলি, তাহলে কি অ্যান্টিজেনের বিরুদ্ধে প্রত্যক্ষ আক্রমণ। অ্যান্টিজেনের বিরুদ্ধে প্রত্যক্ষ আক্রমণ, এটা একটা কর্ম। 2 নম্বরে যদি আমরা বলতে চাই, তাহলে 2 নম্বরে যে ঘটনা, সেটা বলা হচ্ছে কি কমপ্লিমেন্ট প্রোটিন সক্রিয়করণ। কমপ্লিমেন্ট প্রোটিন সক্রিয়করণ, কমপ্লিমেন্ট প্রোটিন সক্রিয়করণ। হ্যাঁ, তো কমপ্লিমেন্ট বানানটা আমি একটু সহজভাবে আসলে করে দিই। কমপ্লিমেন্ট, ক ম পয়লয় হস্যই, কমপ্লিমেন্ট প্রোটিন সক্রিয়করণ। 3 নম্বরে যে কার্যপদ্ধতি, সেটা যদি আমরা বলি সংক্রমণের বিস্তার প্রতিরোধ। সংক্রমণের বিস্তার প্রতিরোধ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো, অ্যান্টিবডির কার্যকারিতা 3টা ধারাবাহিকতা আছে। 3টা বিষয় আমি লিখে দিলাম, স্লাইডেও তোমরা দেখতে পাচ্ছ। এটার ভিত্তিতে বিষয়গুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করব। তাহলে প্রথম যে আলোচ্য বিষয়, সেটা হলো অ্যান্টিজেনের বিরুদ্ধে প্রত্যক্ষ আক্রমণ। তো অ্যান্টিজেনের বিরুদ্ধে প্রত্যক্ষ আক্রমণ মানে অ্যান্টিজেন কাকে বলে? আমরা ইতিপূর্বে আলোচনা করছি, আমাদের দেহের ভিতরে বাইরে থেকে যে উপাদানটা প্রবেশ করে অসুখ বিসুখ তৈরি করার চেষ্টা করে, সেটাকে আমরা বলি অ্যান্টিজেন বা বহিরাগত উপাদান। ইংলিশ আমরা অনেক সময় বলি ফরেন পার্টিকেল বা প্যাথোজেন বা জীবাণু।
বা মাইক্রোব বা অণুজীব, যারা বাইরে থেকে দেহের ভিতরে প্রবেশ করে আমাদের দেহকে অসুখ বিসুখ ছড়িয়ে দেয় বা জীবাণু দ্বারা আক্রমণ করে। এই ধরনের ফরেন পার্টিকেলকেই আমরা বলি অ্যান্টিজেন, যেটা বাইরে থেকে প্রবেশ করে। এই অ্যান্টিজেনের বিরুদ্ধে প্রত্যক্ষ আক্রমণ, অর্থাৎ বলা হচ্ছে একটা অ্যান্টিজেন যখন দেহের ভিতরে প্রবেশ করে তখন অ্যান্টিবডি সরাসরি তার বিরুদ্ধে অ্যাকশনে চলে যায়, এটাকে আমরা বলি ডাইরেক্ট অ্যাকশন বা অ্যান্টিজেনের বিরুদ্ধে প্রত্যক্ষ আক্রমণ। এই অ্যান্টিজেনের বিরুদ্ধে প্রত্যক্ষ আক্রমণকে আমরা যদি আবার ভাগ করি, সেটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করি, 4টা ভাগে ভাগ করা হয়। তার একটাকে আমরা বলি স্তূপীকরণ বা অ্যাগ্লুটিনেশন, আরেকটাকে আমরা বলি অধক্ষেপ বা প্রেসিপিটেশন, আরেকটাকে আমরা বলি প্রশমন বা নিউট্রালাইজেশন, আরেকটাকে বলা হয় বিশ্লিষ্টকরণ বা লাইসিস। তাহলে এই যে অ্যান্টিজেনের বিরুদ্ধে প্রত্যক্ষ আক্রমণ, এটার আবার কয়টা ভাগ? এটার আবার 4টা ভাগ। আমি একটু লিখে দিই, দেখো, যদি আমি এইভাবে আলোচনা করি তাহলে 1 নম্বরে আমরা যেটা বলবো সেটাকে আমরা বলছি অ্যাগ্লুটিনেশন। অ্যাগ্লুটিনেশন অর্থাৎ স্তূপীকরণ, স্তূপীকৃত করে দেয়। কিভাবে কাজ করে আমি একটু পরে তোমাদের ধারণা দেব। 2 নম্বরে যে বিষয় সেটা যদি আমরা বলি অধক্ষেপ, প্রেসিপিটেশন। প্রেসিপিটেশন অধক্ষেপ। 3 নম্বরে যে আমরা বলি তাহলে কি প্রশমন বা নিউট্রালাইজেশন। 3 নম্বরে যে ঘটনা সেটা হলো নিউট্রালাইজেশন মানে নিউট্রাল করে দেয়, প্রশমন করে দেয়। 4 নম্বরে সর্বশেষ যে ঘটনা সেটা হলো বিশ্লিষ্টকরণ বা লাইসিস বা স্প্লিটিং। লাইসিস, লাইসিস বা স্প্লিটিং করে দেওয়া, অর্থাৎ ভেঙে চুরে চুরমার করে দেওয়া। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা প্রথমত বলছি অ্যান্টিজেনের বিরুদ্ধে অ্যান্টিবডি সরাসরি অংশগ্রহণ করার যে সিস্টেম, এটাকে আমরা বলছি অ্যান্টিজেনের বিরুদ্ধে প্রত্যক্ষ আক্রমণ। এবং এই কর্মকাণ্ডটা 4টা ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে সংগঠিত হয়। তার একটা হলো অ্যাগ্লুটিনেশন, আরেকটা হলো প্রেসিপিটেশন, আরেকটা হলো নিউট্রালাইজেশন, আরেকটা হলো লাইসিস। তাহলে প্রথমত আসো অ্যাগ্লুটিনেশন বা স্তূপীকরণ। স্তূপীকরণ কি? বলা হচ্ছে একটা জীবাণু যখন দেহের ভিতরে প্রবেশ করে, রক্তের ভিতরে যায়, তখন রক্তের ভিতরে এগুলো বিভিন্ন ধরনের উপাদানের সহযোগিতায় বা অর্থাৎ বিভিন্ন ধরনের জীবাণু প্রতিরোধী উপাদানগুলো তাদেরকে আক্রমণ করে এদেরকে এক জায়গায় স্তূপীকৃত করে দেয়। স্তূপীকৃত যখন করে দেয় তখন এরা যেহেতু আকার আকৃতিতে এককভাবে থাকলে তাদের গতি বেশি থাকে, আর যখন স্তূপ হয়ে যায় তখন তাদের গতিটা কমে যায়। অর্থাৎ রক্তের ভিতরে যে গতিতে তাদের মানে আগমন বা প্রত্যাগমনের বিষয় ছিল, অর্থাৎ মুভমেন্টটা ছিল, মুভমেন্টটা তখন তাদের কমে যায়। মুভমেন্টটা যখন কমে যায় তখন আমাদের যে রক্তের ভিতরে যে উপাদানগুলো বা অ্যান্টিবডির যে উপাদানগুলো, সেগুলো তাদের খুব সহজে ধরে ফেলতে পারে এবং তাদেরকে ধ্বংস করে দিতে পারে। অর্থাৎ গতিটাকে কমিয়ে দেয়, মুভমেন্টটাকে বা মোশনটাকে কমিয়ে দেয়। এটা হলো স্তূপীকরণ বা অ্যাগ্লুটিনেশন। এরপর আসো প্রেসিপিটেশন। তো প্রেসিপিটেশন মানে অধক্ষেপ। এই ক্ষেত্রে বলা হচ্ছে যে সক্রিয় একটা অণুজীব বা সক্রিয় একটা জীবাণুকে কি করা হয়, অনেকগুলো একসঙ্গে যে স্তূপীকৃত হয়ে গেল, হওয়ার ফলে এরা রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া করে অন্যান্য উপাদানের সঙ্গে করে এটা একটা তলানি, রক্তের শেষের দিকে এক ধরনের তলানির মতো অধক্ষেপ তৈরি করে। তলানির মতো যখন অধক্ষেপ তৈরি করে তখন এদের গতির প্রক্রিয়াটা কমে যায়। তখন আমাদের রক্তের বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদান বা বিভিন্ন ধরনের যে ফ্যাগোসাইটিক সেলগুলো আছে তাদেরকে আক্রমণ করে এবং জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। এরপরে দেখো 3 নম্বর হলো নিউট্রালাইজেশন। নিউট্রালাইজেশন বলা হচ্ছে এক্ষেত্রে অ্যান্টিবডি বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদান তারা নিঃসরণ করে এই যে জীবাণু আছে, জীবাণুর বিভিন্ন উপাদানগুলোকে তারা কি করে দেয়, নিষ্ক্রিয় করে দেয়। অনেক সময় দেখা যায় যে একটা ব্যাকটেরিয়া বা ভাইরাস, তার বাইরে দিকে কি আছে, প্লাজমা মেমব্রেন, প্রোটিন দ্বারা তৈরি এক ধরনের আবরণ আছে। এই আবরণের উপরে রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া করে আবরণ এটাকে ঢেকে দেয়, অর্থাৎ তার আক্রমণের যে অংশটা সেই অংশটাকে নিষ্ক্রিয় করে দেয়, যার ফলে সে আর আক্রমণ করতে পারে না। এরকম সক্রিয় উপাদানকে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে যখন নিষ্ক্রিয় করে দেওয়ার প্রক্রিয়া চলে সেটাকে আমরা বলি প্রশমন বা নিউট্রালাইজেশন। সর্বশেষ আসো লাইসিস বা বিশ্লিষ্টকরণ। অ্যান্টিবডি বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদান, এগুলো কি করে, অণুজীবের বিরুদ্ধে কাজ করে অণুজীবের প্লাজমা মেমব্রেনে এক ধরনের ছিদ্র তৈরি করে রাসায়নিক উপাদান তার ভিতরে প্রবেশ করিয়ে দেয়। এই রাসায়নিক উপাদানের সঙ্গে একখানে গিয়ে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির যে উপাদানটা প্রবেশ করলো, এই উপাদানের সঙ্গে রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া হয়ে
যদি সেটা ব্যাকটেরিয়া হয় বা যদি সেটা ভাইরাস হয় বা অন্য কোনো অণুজীব হয়, তাহলে ওই অণুজীবের প্লাজমা মেমব্রেন, আবার যদি কোষ প্রাচীর হয় তাহলে কোষ প্রাচীর, ভিতরের দিকে বিভিন্ন ধরনের উপাদান থাকতে পারে, তার মধ্যে নিউক্লিয়াস থাকতে পারে, অন্যান্য যত ধরনের সাইটোপ্লাজমিক উপাদান আছে সবগুলোর সঙ্গে রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া করে তার প্লাজমা মেমব্রেন, তার কোষ প্রাচীর বা যেটাকে আমরা সেল ওয়াল বলছি, নিউক্লিয়াস বা সাইটোপ্লাজমিক অন্যান্য উপাদানকে একেবারে ভেঙে চুরে চুরমার করে তাকে বিশ্লিষ্ট করে দেয়। অর্থাৎ একেবারে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অবস্থা, একেবারে ফিনিশ। এই যে ঘটনা সেটাকে আমরা বলি লাইসিস বা বিশ্লিষ্টকরণ বা স্প্লিটিং, অর্থাৎ ভেঙে চুরে চুরমার করে দাও। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা আলোচনা করলাম অ্যান্টিজেনের বিরুদ্ধে প্রত্যক্ষ আক্রমণ এবং তার চারটা ধারাবাহিকতা। একটা হলো অ্যাগ্লুটিনেশন, আরেকটা হলো প্রেসিপিটেশন, আরেকটা হলো নিউট্রালাইজেশন, লাস্ট অফ অল যেটা সেটা হলো কি লাইসিস বা বিশ্লিষ্টকরণ। এখন আমরা যেটা আলোচনা করব সেটা হলো 2 নম্বর ঘটনা, কমপ্লিমেন্ট প্রোটিন সক্রিয়করণ, অ্যাক্টিভেশন অফ কমপ্লিমেন্ট প্রোটিনের সক্রিয়করণ। তো কমপ্লিমেন্ট প্রোটিন কি তোমাদের নিশ্চয় ধারণা আছে, ইতিপূর্বে আমি তোমাদের আলোচনা করছিলাম। বলা হচ্ছে আমাদের রক্তের ভিতরে 20 ধরনের একটা প্রোটিনের গুচ্ছ থাকে। ইন জেনারেল তারা জেনারেলি তারা কি থাকে, একটু নিষ্ক্রিয় অবস্থায় থাকে, ইনঅ্যাক্টিভ থাকে। কিন্তু রক্তের ভিতরে যখন অণুজীব বা জীবাণুর উপস্থিতি বুঝতে পারে তখন এরা গুচ্ছভাবে আলাদা আলাদা ভাগে ভাগ হয়ে জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। অর্থাৎ জীবাণুর উপস্থিতি বুঝতে পারলে তারা সক্রিয় হয়ে যায় এবং ছোট ছোট গুচ্ছে ভাগ হয়ে জীবাণুকে আক্রমণ করে। এই যে প্রোটিন আমাদের রক্তের ভিতরে 20 ধরনের, এই প্রোটিনকে আমরা বলি কমপ্লিমেন্ট প্রোটিন। তো অণুজীব যখন দেহের ভিতরে প্রবেশ করে বা অ্যান্টিজেন যখন দেহের ভিতরে প্রবেশ করে তখন এই কমপ্লিমেন্ট প্রোটিনগুলো সক্রিয় হয়ে ওঠে তারা বিভিন্ন ধরনের কাজ করে। তো কি কাজ করে দেখো, আমরা ওখানে ইয়েটা দেখালাম, এই যে দেখো 2 নম্বরে বলা হচ্ছে এখানেও 4 ধরনের কর্মকাণ্ড। একটা হলো অপসোনাইজেশন বা বাংলা ইংলিশে দুটো একই টার্ম, অপসোনাইজেশন। 2 নম্বরে এখানেও আছে বিশ্লিষ্টকরণ বা লাইসিস। 3 নম্বরে আছে নিউট্রালাইজেশন অফ ভাইরাস, অর্থাৎ কার্যপদ্ধতি মোটামুটি কাছাকাছি কিন্তু ভিন্ন ভিন্ন প্রক্রিয়া। তারপরে 4 নম্বরে আছে কেমোটেক্সিস, অর্থাৎ আমরা যদি 2 নম্বরে আলোচনা করি, অর্থাৎ কমপ্লিমেন্ট প্রোটিন সক্রিয়করণেরও 4টা ধারাবাহিকতা। প্রথম যেটা সেটা হলো অপসোনাইজেশন। তো অপসোনাইজেশনটা কি? অপসোনাইজেশন বলা হচ্ছে জীবাণু যখন দেহের ভিতরে প্রবেশ করে অ্যান্টিবডির বিভিন্ন উপাদান ওই জীবাণুকে চিনিয়ে দেয়। কোন জীবাণুটা দেহের ভিতরে প্রবেশ করলো, যদিও এটার একটা প্রক্রিয়া আছে, সেটা আমরা কি বলছিলাম, মেমোরি সেল। এটা মেমোরি সেলের কর্মকাণ্ড না, অ্যান্টিবডিরই বিভিন্ন ধরনের বিষয় আছে। আবার আমাদের জীবাণু প্রতিরোধী কিছু রাসায়নিক উপাদান আছে আমাদের রক্তের ভিতরে বা কোষের ভিতরে, টিস্যুর ভিতরে, যারা জীবাণু দেহের ভিতরে প্রবেশ করলে তাদেরকে চিনিয়ে দেয়, বুঝিয়ে দেয়, অর্থাৎ সক্রিয় করে, অর্থাৎ তাদেরকে আইডেন্টিফিকেশনে হেল্প করে। এই ধরনের যারা কর্মকাণ্ড করে তাদেরকে আমরা বলি অপসোনাইজেশন, অর্থাৎ এই ধরনের কর্মকাণ্ডকে আমরা কি বলি, অপসোনাইজেশন। এরপরে আসো বিশ্লিষ্টকরণ। তো বিশ্লিষ্টকরণটা কি একটু আগে আমরা ধারণা দিলাম, যদিও প্রায় কাছাকাছি বিষয়। যখন এটা অপসোনাইজেশন হয়ে গেল তখন এই অণুজীবকে চিনে ফেলার পরে অ্যান্টিবডি থেকে বিভিন্ন উপাদান গিয়ে সেই জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুললো, জীবাণুকে ধ্বংস করার প্রক্রিয়া শুরু করলো বা ধ্বংস করেও দিল। এটাকে আমরা বলি বিশ্লিষ্টকরণ বা লাইসিস। সর্বশেষ দেখো ভাইরাসের প্রশমন। অনেক সময় আমাদের দেহের ভিতরে বিভিন্ন ধরনের ভাইরাস প্রবেশ করে, সেটাও এক ধরনের অ্যান্টিজেন। তখন কি করে, আমাদের অ্যান্টিবডি নিঃসৃত বিভিন্ন ধরনের উপাদান বা অন্যান্য রোগ প্রতিরোধী উপাদান ভাইরাসের যে বাইরের যেটা আবরণ, ভাইরাসের যেটা বাইরের আবরণ, সেটাকে আমরা সাধারণত কি বলি, ক্যাপসিড বলি। প্রোটিন নির্মিত একটা আবরণ, সেটাকে আমরা ক্যাপসিড বলি। এই ক্যাপসিডের উপরে এক ধরনের আবরণ গড়ে তোলে বা ভাইরাসের যেটা কর্মকাণ্ড, সে কর্মকাণ্ডকে একটু দুর্বল লেভেলে নিয়ে আসে, নিষ্ক্রিয় করার পদ্ধতি শুরু করে। এই যে বিষয়, সেটাকে আমরা বলি ভাইরাসের প্রশমন বা নিউট্রালাইজেশন অফ ভাইরাস। সর্বশেষ কি, কেমোটেক্সিস। সর্বশেষ হলো কেমোটেক্সিস। কেমো শব্দটা আসছে কোথা থেকে, কেমিক্যাল থেকে। টেক্সিস শব্দের অর্থ হলো গমন, অর্থাৎ কেমিক্যাল বা রাসায়নিক উপাদানের উপস্থিতি বুঝতে পেরে অণুজীবের দিকে আমাদের রোগ প্রতি উপাদানের যে গমন, সেটাকে আমরা বলি কেমোটেক্সিস। অর্থাৎ একটা ভাইরাস বা একটা অণুজীব যখন আমাদের কোনো কোষ বা রক্তের কোনো উপাদানকে আক্রমণ করে, সেখান থেকে বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদান নিঃসৃত হয় বা অন্যান্য ওই উপাদান নিঃসৃত না হলে আমাদের দেহ থেকে বিভিন্ন ধরনের উপাদান সেখানে যায়। সেই উপাদানগুলোর উপস্থিতি বুঝতে পেরে আমাদের রোগ প্রতিরোধী উপাদানগুলো তার দিকে আক্রমণ করার জন্য এগিয়ে যায়।
এই যে একটা উপাদানের উপস্থিতি বুঝতে পেরে তার দিকে আমাদের রোগ প্রতিরোধী উপাদানগুলো আগিয়ে গেল, এই বিষয়টাকে আমরা বলি কেমোটেক্সিস। আবারও বলি, আমাদের অণুজীবকে যখন অণুজীব দ্বারা আমাদের দেহের কোনো কোষ বা টিস্যু বা রক্তের কোনো উপাদান আক্রান্ত হলে সেখান থেকে কিছু রাসায়নিক উপাদান নিঃসৃত হয়। এই রাসায়নিক উপাদানের উপস্থিতি বুঝতে পেরে আমাদের রোগ প্রতিরোধী উপাদানগুলো সেই দিকে মুভমেন্ট করে, সেদিকে যায়। মানে এখানে কোনো একটা পরিবর্তন হয়েছে, কোনো একটা ঝামেলা হয়েছে, এই ঝামেলার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, আমার দেহটাকে ঠিক রাখার জন্য আমাকে সেখানে যেতে হবে। যেমন আমাদের কোথাও কোনো জোরে শব্দ হলে বা অন্য ধরনের কোনো মানে ঘটনা ঘটলে, যেমন আমাদের যারা প্রতিরোধী যারা আছে, অর্থাৎ আইন শৃঙ্খলার সঙ্গে পুলিশ বলো, র্যাব বলো, আর্মি বলো, তারা যেমন ওই উপস্থিতির মানে উৎসের উপস্থিতি কোথায় সেখানে যেমন তারা দৌড়িয়ে যায়, গিয়ে সেখানকার ঝামেলাগুলো রোধ করে, ওই রকমই অনেকটা কর্মকাণ্ড। এরকম কেমিক্যালের উপস্থিতি বুঝতে পেরে আমাদের রোগ প্রতিরোধ উপাদান সেদিকে যাওয়ার যে পদ্ধতি, সেটাকে আমরা বলি কেমোটেক্সিস, অর্থাৎ কেমিক্যালের দিকে আগমন। এইটা হলো 2 নম্বর কর্মকাণ্ড, যেটাকে আমরা বলছি কমপ্লিমেন্ট প্রোটিন সক্রিয়করণের 4টা ধারাবাহিকতা। প্রথমে হলো অপসোনাইজেশন, তারপরে হলো লাইসিস, তারপরে হলো নিউট্রালাইজেশন অফ ভাইরাস, দেন কেমোটেক্সিস। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা যেটা আলোচনা করব সেটা হলো সংক্রমণের বিস্তার প্রতিরোধ। 3 নম্বর ঘটনা অ্যান্টিবডির কার্যপদ্ধতির। তাহলে এই ক্ষেত্রে বলা হচ্ছে ইমিউনোগ্লোবিন ই প্রদাহ সারার বিষয়টি ত্বরান্বিত করে। অর্থাৎ আমরা এর আগে অ্যান্টিবডি পড়াইছিলাম, এর মধ্যে একটা অ্যান্টিবডি ছিল ইমিউনোগ্লোবিলিন ই। এটা কি করে? প্রদাহ সারার বিষয়টি, অর্থাৎ ইনফ্ল্যামেটরি যে রেসপন্স, সেই ইনফ্ল্যামেশন রেসপন্স বা ইনফ্ল্যামেটরি রেসপন্সের বিষয়টিকে কি করে? ত্বরান্বিত করে। অর্থাৎ কিভাবে রোগ জীবাণুর হাত থেকে আমরা দ্রুত রক্ষা পাবো সেই কথাটা করে। তো ইনফ্ল্যামেশনের কথা বললাম, তাহলে ইনফ্ল্যামেশনের কিন্তু একটা ধারাবাহিকতা আছে। এর আগেও আমি এগুলো আলোচনা করছি, আবার নতুন করে আজকে আমরা সেই বিষয়গুলো একটু আলোচনা করব। হচ্ছে প্রদাহের যে 4টি মৌলিক এবং ধারাবাহিক বাহ্যিক লক্ষণ প্রকাশিত হয় তা কি? অর্থাৎ আমাদের এই যে কোনো জায়গায় যদি আমরা আঘাতপ্রাপ্ত হই, হতে পারে কোথাও অ্যাক্সিডেন্টাল আঘাত হলো, বা কোথাও মানে অ্যাসিডিক কোনো উপাদান দ্বারা মানে তোমার আঘাত হলো, বা আগুনে পুড়ে গেল, দিয়ে ওই জায়গাতে যে পরিবর্তন হয়, এর 4টা পরিবর্তন আছে। এই 4টা পরিবর্তনের ধারাবাহিকতাকে আমরা সাধারণত ইনফ্ল্যামেশন বা প্রদাহ বলি। আমরা ইংলিশে কি বলি? ইনফ্ল্যামেশন। ইনফ্ল্যামেশন, বাংলায় আমরা এটাকে বলি প্রদাহ। বাংলায় এটাকে আমরা বলি প্রদাহ, ইংলিশে বলি ইনফ্ল্যামেশন। তো তার 4টা ধারাবাহিকতা কি? প্রথম ধারাবাহিকতা হলো স্থানটি লাল হয়ে যাবে, অর্থাৎ যে জায়গাতে ক্ষত হবে, ক্ষত স্থানটি লাল হয়ে যায়। 2 নম্বর হলো জায়গাটি কি হবে? একটু গরম গরম হবে, একটু ওয়ার্ম লাগবে, একটু গরম গরম লাগবে। তারপরে কি হবে? ফুলে উঠবে, জায়গাটা ফুলে যাবে, এবং সবশেষে কি হবে? ব্যথার প্রকাশ ঘটবে। এই যে কয়েকটা ধারাবাহিকতা বললাম, যে জায়গাটাতে কি হবে? লাল হয়ে যাবে, জায়গাটি গরম হবে, জায়গাটি ফুলে যাবে, এবং সর্বশেষ ব্যথা হবে। এই যে কর্মকাণ্ড, এটাকে আমরা সাধারণত বাংলায় বলি প্রদাহ, ইংলিশে বলি ইনফ্ল্যামেশন। প্রদাহ এবং বা ইনফ্ল্যামেশন যেটাই বলি, এগুলো কিন্তু আমাদের রোগ প্রতিরোধী এক ধরনের ব্যবস্থাপনা। কারণ ওই যে পরিবর্তনটা হলো, ওই পরিবর্তনের প্রক্রিয়াটা আমাদের রোগ প্রতিরোধী উপাদানগুলো বুঝতে পারে। হতে পারে সেটা বেজোফিলের উপাদানের দ্বারা, আবার আমরা বলি যে নিউট্রোফিল, তারপরে এই যে আমরা বলছিলাম যে মনোসাইট, যেটা পরবর্তীতে ম্যাক্রোফেজ, তারপরে ন্যাচারাল কিলার সেল, তারপরে সাইটোটক্সিক টি সেল সহ অ্যান্টিবডির বিভিন্ন উপাদান ওই পরিবর্তনটা বুঝতে পারে, ইনফ্লামেশনের পরিবর্তনটা বুঝতে পেরে ওইখানে তারা ছুটে ছুটে চলে যায়, এবং গিয়ে তারা কি করে? যেহেতু তারা রোগ প্রতিরোধী উপাদান, গিয়ে ওইখানার যে উল্টাপাল্টা ব্যবস্থাপনা, ওইটার রোগ প্রতিরোধী ব্যবস্থা তৈরি করে উল্টাপাল্টা ব্যবস্থাপনাটাকে সুন্দর একটা অবস্থায় নিয়ে চলে আসে। যেমন এখানে মাস্টকোষ এবং বেজোফিলের ক্ষরণে প্রদাহ সৃষ্টি হয়ে সংক্রমণের বিস্তার রুদ্ধ করে দেয়। অর্থাৎ এই জায়গায় বেজোফিল, তারপরে মাস্টকোষ নিঃসৃত বিভিন্ন ধরনের উপাদান আসে, হিস্টামিন আসে, অন্যান্য উপাদান আসলে উপস্থিতিটা বুঝতে পেরে তখন আমাদের রোগ প্রতিরোধ উপাদানটা সেখানে ছুটে যায় এবং জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। এটা হলো ইনফ্ল্যামেশন বা প্রদাহের সুন্দর একটা ব্যবস্থাপনা। তো প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা আলোচনা করলাম দেখো অ্যান্টিবডির কার্যপদ্ধতি। গতদিন আমরা অ্যান্টিবডির সার্বিক বিষয়ে আলোচনা করছিলাম, আজকে আমরা আলোচনা করলাম অ্যান্টিবডির কার্যপদ্ধতি বা মেকানিজম অফ অ্যান্টিবডি অ্যাকশন। তাহলে দেখো অ্যান্টিজেনের বিরুদ্ধে প্রত্যক্ষ আক্রমণ, কমপ্লিমেন্ট প্রোটিন সক্রিয়করণ এবং সংক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ, এগুলোরই আমরা কিছু ছোট ছোট সাব ইউনিট নিয়ে কথাগুলো বললাম।
এখন আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হলো টিকা বা ভ্যাকসিন। এই যে আমাদের এখন বর্তমান বিশ্বে খুব আলোচ্য বিষয় ভ্যাকসিন। কিসের ভ্যাকসিন? করোনার ভ্যাকসিন, কোভিড-19। কোন দেশ আগে করলো, কোন দেশ করলে কে কিভাবে পাবে, তার সার্বিক আলাপ আলোচনা এখন সমস্ত বিশ্ব জুড়ে যে করোনার ভ্যাকসিন, সে ভ্যাকসিনটা কি বা টিকাটা কি। বাংলায় আমরা বলি টিকা, বাংলায় আমরা বলি টিকা, ইংলিশে আমরা বলি ভ্যাকসিন, VACCIN, ভ্যাকসিন বা টিকা। তো টিকা বা ভ্যাকসিনকে আমরা খুব সহজভাবে বলি কাঁটা দিয়ে কাঁটা তোলা হলো টিকা বা ভ্যাকসিন। শুনতে বিষয়টা কেমন লাগছে? বাস্তবে আসলে তাই। এটা হলো যে জীবাণু আমাকে আক্রমণ করবে, যে অণুজীব আমাকে আক্রমণ করবে, বা এই যে এখন যে ভাইরাস, এই যে ভাইরাসটা কি, এটা হলো করোনা ভাইরাস। এই ভাইরাস আমাকে আক্রমণ করবে, তো সক্রিয় একটা ভাইরাসকে আমরা কি করব? দুর্বল করে দেব বিভিন্ন পদ্ধতির মাধ্যমে, সেটা অ্যান্টিবায়োটিক ইউজ করে হোক, বা অন্য উপাদান ইউজ করে হোক, বা রাসায়নিক উপাদান ইউজ করে হোক, বা সেটা ওই যে আলট্রাভায়োলেট রে ইউজ করে হোক, অর্থাৎ সেটাকে দুর্বল করে দেওয়া হবে। কোনো ক্ষেত্রে দুর্বল, কোনো ক্ষেত্রে নিষ্ক্রিয় করে দিয়ে ওইটা ইনজেকশনের মাধ্যমে আমার রক্তের ভিতরে দিয়ে দেব। আমার দেহের রক্তের কি আছে? শ্বেত রক্তকণিকা। ওই অণুজীবের উপস্থিতি বুঝতে পেরে সে তখন তার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করবে। অ্যান্টিবডি তৈরি করে এই অণুজীবকে আক্রমণ করতে এসে দেখবে ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দার, অর্থাৎ জীবাণু প্রবেশ করছে একটা, কিন্তু সেই জীবাণুর দেহকে আক্রমণ করে রোগ তৈরি করার বা আমাকে বড় ধরনের কোনো বিপদে ফেলার ক্ষমতা নাই, কিন্তু অ্যান্টিবডি তৈরি হয়ে থাকলো। তাহলে এই যে অণুজীবের উপস্থিতি বুঝতে পেরে আমার রক্তের ভিতরে অ্যান্টিবডি তৈরি হয়ে থাকলো, পরবর্তীতে যদি কোনো সত্যিকারই ওই অণুজীব, শক্তিশালী অণুজীব আমার দেহের ভিতরে প্রবেশ করে, তাহলে দেখো আমি কি কৃত্রিমভাবে অ্যান্টিবডি তৈরি করে রাখলাম। এই অ্যান্টিবডি তখন ওই অরিজিনাল যেটা শক্তিশালী অণুজীব প্রবেশ করবে, তার বিরুদ্ধে অ্যাকশনে যাবে এবং তাকে শেষ করে দিবে, আমি সুস্থ থেকে গেলাম। এই যে পদ্ধতি, তার মানে কি, ওই যে আমি একটু মজা করে বললাম কাঁটা দিয়ে কাঁটা তোলা, অর্থাৎ যে জীবাণু আমাকে আক্রমণ করবে ওই জীবাণুরই নিষ্ক্রিয় ব্যবস্থাপনা দেহে প্রবেশ করিয়ে দিয়ে আমি তার বিরুদ্ধে অ্যান্টিবডি গড়ে তুললাম। এই ঘটনাটাকে আমরা বাংলায় বলি টিকা, ইংলিশে আমরা বলি ভ্যাকসিন। অর্থাৎ অণুজীবকে দুর্বল করে দেহের ভিতরে প্রবেশ করিয়ে দিয়ে কি তৈরি করা? অ্যান্টিবডি তৈরি করার যে সিস্টেম বা পদ্ধতি, এটাকে আমরা বলি টিকা বা ভ্যাকসিন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে টিকা বা ভ্যাকসিন কাকে বলে আমরা বুঝতে পারছি, এবং বর্তমানে বিশ্বের বড় বড় দেশ, বড় বড় ল্যাবরেটরি এই চেষ্টাটাই করছে। কি চেষ্টা করছে? এই যে করোনার বিরুদ্ধে ভ্যাকসিন তৈরি করা। ওকে, এখন আমরা কয়েকটা কর্মকাণ্ড নিয়ে কথা বলবো। সেটা হলো প্রথমত ভ্যাকসিনের প্রকারভেদ, টাইপ অফ ভ্যাকসিন। টাইপ অফ ভ্যাকসিন, ভ্যাকসিনের প্রকারভেদ। তো ভ্যাকসিন আসলে অনেক ধরনের হয়, আমরা একটা একটা করে আলোচনা করব। প্রথম যেটা ভ্যাকসিন, সেটাকে যদি আমরা আলোচনা করি, হ্যাঁ, প্রায় 5-6 প্রকারের ভ্যাকসিন পাওয়া যায়। একটা হলো নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভেটেড, 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 ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন, VACCINE, ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন। ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন বুঝতেই পারছো, বাংলায় যদি আমরা বলি তাহলে নিষ্ক্রিয়। নিষ্ক্রিয় কি? একটা অণুজীব আছে, একটা জীবাণু আছে, খুবই সক্রিয়। এই জীবাণুকে আমরা কি করব? বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে, ওই যে একটু আগে বললাম, হতে পারে আলট্রাভায়োলেট রে দিয়ে, বা কোনো অ্যান্টিবায়োটিক দিয়ে, বা বিভিন্ন সিস্টেম আছে। এই পদ্ধতিতে তাকে আমরা কি করে দেব? একটু দুর্বল করে দেব, নিষ্ক্রিয় করে দেব। হ্যাঁ, নিষ্ক্রিয় করে দেবো, এক কথা নিষ্ক্রিয় করে দিয়ে ওই নিষ্ক্রিয় জীবাণু আমার দেহের ভিতরে রক্তে প্রবেশ করিয়ে দেব। দিলে ওই জীবাণুর উপস্থিতি বুঝতে পেরে আমার রক্তের শ্বেত রক্তকণিকা কি তৈরি করবে? অ্যান্টিবডি তৈরি করবে। এই ধরনের যে টিকা তৈরি করার পদ্ধতি, সেটাকে আমরা বাংলায় বলি নিষ্ক্রিয় টিকা, ইংলিশে আমরা বলি ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন। কোন ধরনের মানে রোগের এগুলো করা হয়? একটা হলো ইনফ্লুয়েঞ্জা, তারপরে কলেরা, তারপরে পলিও, হেপাটাইটিস, হ্যাঁ, এগুলো এই ধরনের যারা, তারা হলো সাধারণত, হ্যাঁ। তারপর দেখো হেপাটাইটিসে রেবিস, হ্যাঁ, রেবিস তো তোমরা বোঝো, এই যে কুকুরে কামড়ানোর যে যেটাকে আমরা অনেক সময় হাইড্রোফোবিয়া বলি, জলাতঙ্ক। এগুলো হলো নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিনের উদাহরণ। এই ধরনের অসুস্থতায় ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন ইউজ করা হয়। 2 নম্বরে যদি আমরা বলি প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখো কি, শক্তিহ্রাস বা অ্যাটিনিউটেড, শক্তিহ্রাস বা অ্যাটিনিউটেড, অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন, হ্যাঁ, ডবল টি, এটা এইসের মতো মনে হচ্ছে, ডবল টি, হ্যাঁ, অ্যাটেনুয়েটেড,
অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন। বাংলায় আমরা যদি বলি তাহলে শক্তি হ্রাস। তো বাংলাতে বোঝা যায় শক্তি হ্রাস মানে কি, একটা অণুজীবের যে পরিমাণ শক্তি আছে শক্তিটাকে একটু দুর্বল করে দেওয়া, যে পরিমাণ শক্তি ছিল শক্তিটাকে কমিয়ে দিয়ে তখন আমরা যে প্রক্রিয়ার মাধ্যমে ভ্যাকসিন তৈরি করি সেটাকে আমরা বলি শক্তি হ্রাস ভ্যাকসিন বা অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন। কোন ধরনের মানে অসুখ বিসুখে আমরা এটা করি? একটা হলো মিজলস বা বাংলায় আমরা যেটাকে বলি হাম, এছাড়াও মামস, এই যে ছোট বাচ্চাদের একটু বেশি দেখা যায়, যে জায়গা ফুলে ওঠে, মামস। এছাড়াও পানি বসন্ত বা চিকেন পক্স, টাইফয়েড, এই যে নামগুলো বললাম, একটা হলো হাম বা মিজেলস, আরেকটা বললাম মামস, আরেকটা বললাম পানি বসন্ত বা চিকেন পক্স, আরেকটা হলো টাইফয়েড। এই জাতীয় যে ভ্যাকসিন তারা হলো অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন বা শক্তি হ্রাস ভ্যাকসিন। 3 নম্বরে যদি আমরা আলোচনা করি তাহলে দেখো 3 নম্বরে হলো টক্সয়েড। টক্সয়েড 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 ভ্যাকসিন। তো টক্সয়েড ভ্যাকসিন বলা হচ্ছে যেটা অণুজীবের বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদানকে কাজে লাগিয়ে, অণুজীবের বিভিন্ন রাসায়নিক উপাদানকে কাজে লাগিয়ে, অর্থাৎ অণুজীবের যে উপাদানটা অ্যাকশনে যায় সেই উপাদানটাকে কাজে লাগিয়ে আমরা যখন কোনো ভ্যাকসিন তৈরি করি সেটাকে আমরা সাধারণত বলি টক্সয়েড ভ্যাকসিন। কোন ক্ষেত্রে এই ধরনের ভ্যাকসিন তৈরি করে? একটা হলো টিটেনাস, টিটেনাস বা যেটাকে আমরা যে ধনুষ্টঙ্কার বলি, শরীর ধনুকের মতো বাঁকা হয়ে যায়, এই টিটেনাস। এছাড়াও ডিপথেরিয়া, এই ডিপথেরিয়ার ক্ষেত্রে এই যে ভ্যাকসিন, এই ভ্যাকসিনটাই হলো টক্সয়েড ভ্যাকসিন। এরপরে দেখো 4 নম্বরে যদি আমরা বলি সেটা হলো কি সাব ইউনিট, সাব ইউনিট ভ্যাকসিন, সাব ইউনিট, সাব ইউনিট, সাব ইউনিট ভ্যাকসিন। তো সাব ইউনিট ভ্যাকসিন বলা হচ্ছে এই ক্ষেত্রে 2 ধরনের বিষয় আছে, অর্থাৎ ধরো একটা ব্যাকটেরিয়া, ওই ব্যাকটেরিয়ার হয়তো কোষ প্রাচীর বা তার একটা প্রোটিন উপাদান, তার সঙ্গে অন্য আরেকটা উপাদান, অর্থাৎ 2টা উপাদানকে একসঙ্গে মিলে যখন আমরা ইয়া করি সাব ইউনিট, অর্থাৎ মূল অংশ তার সঙ্গে ওই উপাদানের আরেকটা ক্ষুদ্র অংশকে নিয়ে যদি আমরা কোনো ভ্যাকসিন তৈরি করি তাহলে সেটাকে আমরা বলি কি সাব ইউনিট, অর্থাৎ ক্ষুদ্র উপাদান, একটা মূল উপাদানের সঙ্গে আরেকটা ছোট্ট ওই জীবাণুর উপাদান নিয়ে যখন 2টাকে একসঙ্গে যুক্ত করে আমরা সাব ইউনিট হিসেবে কাজ করি তখন সেটাকে আমরা বলি সাব ইউনিট ভ্যাকসিন। কোথায় পাওয়া যায়? হেপাটাইটিস বি। এই যে হেপাটাইটিস বি এর কথা যে আমরা বলি, এখন এটা মানুষের খুব ঘাতক এক ধরনের ব্যাধি, বাংলাদেশে এগুলোরই আছে হেপাটাইটিস বি। তারপরে বলা হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন, যেগুলো আমাদের সাধারণত ক্যান্সার কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তো এই ধরনের যারা ভ্যাকসিন তারা হলো কি সাব ইউনিট ভ্যাকসিন। সর্বশেষ যেটা আমরা আলোচনা করব সেটা হলো কনজুগেট। 5 নম্বরে হলো কনজুগেট, জিএটি, কনজুগেট ভ্যাকসিন। বুঝতে পারছো কনজুগেট শব্দের অর্থ আমরা বাংলায় সাধারণত কি বলি? যুগ্ম, অর্থাৎ 2টা উপাদান একসঙ্গে থাকবে। হতে পারে যে জীবাণু আক্রমণ করবে সেই জীবাণু এবং সেই জীবাণুর সঙ্গে অন্য আরেকটা কোনো উপাদান, 2 উপাদান যখন একসঙ্গে যুক্ত হয়ে কোনো ধরনের মানে আমরা ভ্যাকসিন তৈরি করি তখন সেটাকে আমরা বলি কনজুগেট ভ্যাকসিন। যেমন হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ যে ভ্যাকসিন, এই ভ্যাকসিনটা হলো কনজুগেট ভ্যাকসিন। 2 উপাদানকে একসঙ্গে কাজে লাগিয়ে যখন আমরা ভ্যাকসিন তৈরি করি তখন আমরা সেটাকে বলি কনজুগেট ভ্যাকসিন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা আলোচনা করলাম ভ্যাকসিন বা টিকার বিভিন্ন ধরনের ভাগ। সাধারণত এগুলো 5 ধরনের হয়। একটা হলো ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন, আরেকটা অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন, আরেকটা হলো টক্সয়েড ভ্যাকসিন, সাব ইউনিট ভ্যাকসিন অ্যান্ড কনজুগেট ভ্যাকসিন। এখন আমরা 3টা টার্ম নিয়ে আলোচনা করব। এই যে ভ্যাকসিনের কথাবার্তা আসলে 3টা টার্ম আমরা সাধারণত ব্যবহার করি, সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু কথা বলবো। অনেক সময় এগুলো কিন্তু পরীক্ষায় আসে, বিশেষ করে কয়ে ক্ষয়ে, অর্থাৎ জ্ঞান এবং মানে অনুধাবন যে ইয়াটা সেখানে এগুলো আসে। যেমন এর মধ্যে দেখো একটা হলো ভ্যাকসিনেশন, ভ্যাকসিনেশন, ভ্যাকসিনেশন। তো ভ্যাকসিন প্রয়োগের মাধ্যমে অণুজীবের বিশেষ করে ব্যাকটেরিয়া ও ভাইরাসের সংক্রমণ প্রতিরোধের উপায়কে আমরা বলি ভ্যাকসিনেশন। ভ্যাকসিন প্রয়োগের মাধ্যমে যে সংক্রমণ প্রতিরোধের ব্যবস্থাপনা, যে কর্মকাণ্ড বা মেকানিজম, সেটাকে আমরা বলি ভ্যাকসিনেশন। এরপরে দেখো আরেকটা টার্ম আছে ইনোকুলেশন, 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 ইনোকুলেশন। ইনোকুলেশন কি? সাধারণভাবে টিকা দেওয়ার প্রক্রিয়াকে আমরা বলি ইনোকুল। এই যে টিকা দেওয়া হয় ছোটকালে
তোমরা দিছো বা আমার ক্লাস হয়তো ছোট বড় অনেকেই খেয়াল করে, যেমন আমার এই যে এখানে টিকা দেওয়া আছে, এখানে টিকা দেওয়া আছে, অধিকাংশ মানুষের এই জায়গাতে টিকা দেওয়া আছে, এই জায়গায় দেখবা ছোট্ট একটা গুটির মতো হয়েছে, চারিদিকে ছড়িয়ে গেছে। এই যে যে পদ্ধতিতে এটা মানে টিকা দেওয়ার যে প্রক্রিয়া, কিভাবে সমস্ত কর্মকাণ্ড করা হয়, এই কর্মকাণ্ডের প্রক্রিয়াকে সাধারণত আমরা কি বলি, ইনোকুলেশন। 3 নম্বর আরেকটা টার্ম এখানে আছে, ভ্যাকসিনোথেরাপি। ভ্যাকসিনোথেরাপি। তো ভ্যাকসিনের মধ্যে, ভ্যাকসিন মানে হলো, ভ্যাকসিন বুঝতে পারছো, থেরাপি মানে হলো চিকিৎসা পদ্ধতি, অর্থাৎ ভ্যাকসিনের মাধ্যমে যে চিকিৎসা পদ্ধতি ব্যবহার করা হয় এটাকে আমরা বলি কি, ভ্যাকসিনোথেরাপি। অর্থাৎ রোগের চিকিৎসায় ভ্যাকসিনের ব্যবহার পদ্ধতিকে আমরা সাধারণত বলি ভ্যাকসিনোথেরাপি। সহজ কথা, ভ্যাকসিনের মাধ্যমে চিকিৎসার যে ব্যবস্থাপনা, থেরাপির যে ব্যবস্থাপনা, সেটাকে আমরা বলি ভ্যাকসিনোথেরাপি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে 3টা টার্ম জানলাম, একটা হলো ভ্যাকসিনেশন, আরেকটা হলো ইনোকুলেশন, আরেকটা হলো ভ্যাকসিনোথেরাপি। ওকে, এখন আমরা জানবো ভ্যাকসিনের গুরুত্ব, ইম্পর্টেন্স অফ ভ্যাকসিন। ভ্যাকসিনের গুরুত্ব, ভ্যাকসিন এর গুরুত্ব, ভ্যাকসিনের গুরুত্ব বা ইম্পর্টেন্স অফ ভ্যাকসিন। তো ভ্যাকসিন যে অনেক গুরুত্বপূর্ণ সেটা আমরা খুব সহজেই বুঝতে পারছি বর্তমানে বিভিন্ন আলাপ আলোচনা থেকে, তাই না? দেখো, এখন টিভি খুললে, পেপার পত্রিকা দেখলেই মানে মূল কথা হলো এখনকার এই যে করোনা ভাইরাসের আক্রমণ, কোভিড-19 যে রোগটা, এটা নিয়ে আমরা মনে খুব ত্রাহি ত্রাহি অবস্থা সমস্ত বিশ্বে। আবার শোনা যাচ্ছে যে এই যে সেকেন্ড ওয়েভ শুরু হয়ে গেছে ইউরোপ আমেরিকায়, আমাদের দেশেও আমরা এক ধরনের সামনে আশঙ্কার মধ্যে আছে। তো এখানে একটাই আলোচনা, সেটা হলো যে ভ্যাকসিন, ভ্যাকসিনের গুরুত্ব। সবাই ধারণা করছে ভ্যাকসিনটা যদি আবিষ্কার হয় সেই ক্ষেত্রে আমরা এই যে কোভিড-19 বিপদ থেকে আমরা রক্ষা পাবো। এটা হতেই পারে, মানুষ ভাইরাস দ্বারা আক্রমণ হতেই পারে, পৃথিবীতে বহুবার এরকম আক্রমণ হয়ে গেছে, অনেক অনেক এখন সার্স এখনো আছে, আর অন্যান্য অনেক অসুখ বিসুখ আমাদের আছে, কলেরা অনেকটা দূর হয়ে গেছে, বসন্তের বিষয়গুলোও নাই, কিন্তু এই যে সার্স, মার্স, আরো যেই বিষয়গুলো, এগুলো একসময় ছিল, এখনো যে নাই তা না, কিন্তু ভ্যাকসিন আসার ফলে সেগুলোর হাত থেকে আমরা অনেকটা রক্ষা পেয়ে গেছি, এখন আমাদের অতটা ভয় লাগে না। তো একইভাবে যদি এই যে করোনার এই ভ্যাকসিনটা যদি আসে, কোভিড-19 এই ভ্যাকসিনটা যদি আসে, তাহলে আমাদের অনেকটা সাহস পাবো যে জীবাণু দ্বারা আমরা আক্রান্ত হতেই পারি। আক্রান্ত হয়ে গেলাম, তারপরে ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার যদি সেটা আইডেন্টিফাই করতে পারলো, তাহলে ভ্যাকসিন নিয়ে নিলাম, আমরা বিপদের হাত থেকে রক্ষা পেলাম। তাহলে বোঝাই যাচ্ছে যে ভ্যাকসিন আমাদের জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ। আর বর্তমানে তো একেবারে মানে টক অফ দ্য কান্ট্রি বলবো না, টক অফ দ্য ওয়ার্ল্ড হলো এই করোনার ভ্যাকসিনের বিষয়টা। তো বলা হচ্ছে ভ্যাকসিনের আসলে সুবিধা কি? ভ্যাকসিনের আসলে পুরোটাই সুবিধা। কি সুবিধা? বলা হচ্ছে ভ্যাকসিন সুষ্ঠুভাবে কাজ করে, অর্থাৎ সুনির্দিষ্ট জীবাণুর বিরুদ্ধে সুনির্দিষ্ট ভ্যাকসিন কাজ করে। অর্থাৎ যে জীবাণু, সেই জীবাণুর বিরুদ্ধে ভ্যাকসিন আমরা দিয়ে দেব, সে জীবাণুর বিরুদ্ধে কাজ। যেমন দেখো, আমাদের কি আছে, ডিপিটি, আমাদের আগে থেকে যেগুলো পুরাতন শব্দ আমরা জানি ভ্যাকসিনের ক্ষেত্রে, ডিপিটি, ডিপথেরিয়া, পারটুসিস, টিটেনাস। পারটুসিস হলো আসলে হুপিং কাশি। এই ধরনের আমরা ছোটকালে জন্মের পর থেকে একটা সুনির্দিষ্ট বয়স পর্যন্ত বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে আমরা কি করি, একেবারে বিনা পয়সা, অনেক খরচের ভ্যাকসিন আমরা বিনা পয়সায় জন্মগতভাবে পেয়ে যাচ্ছে। বিভিন্ন ধরনের মানে কমিউনিটি হাসপাতাল যেগুলো, বা বিভিন্ন ধরনের যে সবুজ ছাতা হাসপাতাল বা যেগুলো জায়গায় আছে, এগুলো আমরা পেয়ে যাচ্ছি, বা গ্রামগঞ্জে পেয়ে যাচ্ছি, যে আমরা জীবনের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে পারছি। তো এগুলো অর্থ কি? এগুলো অর্থ হলো যাতে আমরা বিপদে না পড়ি। আমাদের এই পরিবেশে যে অণুজীবগুলো আমাদেরকে আক্রমণ করার সম্ভাবনা বেশি থাকে, সেগুলোর বিরুদ্ধে আমাদের টিকা তৈরি করে আমাদের ছোটকালে এই যেগুলো জায়গায় টিকাগুলো দিয়ে দেওয়া হয়, যার ফলে আমরা কি আছে, একটা মানে নিরাপত্তার মধ্যে আছে, যে কমপক্ষে এই যে টিকাগুলো আমাদের দেহে দেওয়া আছে, এই জীবাণুগুলো আমাদের আক্রমণ করতে পারবে না, অর্থাৎ এই অসুখগুলো হবে না। তার মানে ভ্যাকসিন হলো আমাদের মেন্টালি বলো, শারীরিকভাবে বলো, একটা নিরাপত্তার গুরুত্বপূর্ণ বিষয়। সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে ভ্যাকসিন কি করে, সুনির্দিষ্টভাবে কাজ করে, অর্থাৎ সুষ্ঠুভাবে কাজ করে, এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া সেইভাবে নাই বললেই চলে। ছোট বাচ্চাকে যখন দেওয়া হয়, সাধারণভাবে আমরা জানি তাদের একটু জ্বর আসে, সেই ক্ষেত্রে ডাক্তারেরা বলে জ্বর আসাটাই ভালো, অর্থাৎ ভ্যাকসিন যে ঠিকমতো কাজ করছে এটা হলো তার প্রমাণ।
এরপরে বলছে পৃথিবীতে প্রতি বছর 3 মিলিয়ন লোকের জীবন রক্ষা করে কে? এই ভ্যাকসিন। বিভিন্ন ধরনের অসুস্থতা আছে, বিভিন্ন ধরনের রোগ আছে এবং অনেক রোগের বিরুদ্ধে ভ্যাকসিন আছে। ভ্যাকসিনটা গ্রহণ করলে সে বিপদের হাত থেকে আমরা রক্ষা পাই। ভ্যাকসিনের প্রতিরোধযোগ্য হাম, হুপিং কাশি, পোলিও, টাইফয়েড, এই যে রোগগুলো, এগুলো থেকে আমরা খুব সহজে আমাদের বাংলাদেশের পরিবেশে সহ বিশ্বের বিভিন্ন দেশে এই বিপদের হাত থেকে আমরা খুব সুন্দরভাবে রক্ষা পেয়ে যাই। শিশু যদি ভ্যাকসিন না নিয়ে থাকে তাহলে রোগ ব্যাধি অন্য শিশুতেও ছড়াতে পারে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা বলতে পারি যে আমার দেহের জীবন আক্রমণ করবে না বা আমি সুস্থ থাকবো। আসলে বিষয় যেটা সেটা হলো কোন শিশু শিশু জন্মগ্রহণের পরে কোন শিশু রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন সেটা কিন্তু আমরা জানি না। আর প্রত্যেকটা বাবা মার কাছে তার সন্তান হলো পৃথিবীর সবচেয়ে আদরের এবং সবচেয়ে মূল্যবান সন্তান। আমরা কিন্তু এই রিস্ক কেউ নিতে চাই না যে না আমার সন্তানের রোগ প্রতিরোধ অনেক বেশি, সুতরাং যে কোনো জীবাণু যদি আমার সন্তানকে আক্রমণ করে আমার সন্তান নিজে নিজেই অ্যান্টিবডি তৈরি করে এই জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারবে এবং জীবাণুকে ধ্বংস করে দিয়ে সেই টিকে থাকবে। এটা কিন্তু আমরা বুকে হাত দিয়ে কাউকে বলতে পারি না, বা অন্যের ক্ষেত্রে বলতে পারলেও নিজের সন্তানের ক্ষেত্রে কিন্তু আমরা খুব সেন্সিটিভ ভাবে এই বিষয়টা থাকে, কারণ কখন কি হয়ে যাবে কে জানে। সুতরাং এই যে অনাগত এক ধরনের বিপদ, এক ধরনের আশঙ্কা, এক ধরনের আতঙ্ক, এর হাত থেকে রক্ষা পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো এই ভ্যাকসিন দিয়ে দেওয়া। সন্তানকে আমরা যেই রোগের ভ্যাকসিন দিয়ে দিই কমপক্ষে আমাদের মানসিকভাবে একটা প্রশান্তি থাকে যে এই জীবাণু দ্বারা আমার সন্তান আক্রান্ত হবে না, কারণ এই ভ্যাকসিনটা আমার সন্তানকে দেওয়া আছে বা টিকাটা দেওয়া আছে। এই যে একটা মানসিক প্রশান্তি, এটারও কিন্তু অনেক মূল্য। আবার হতে পারে যে হ্যাঁ সন্তান আক্রমণ হলো আক্রান্ত হলো অণুজীব দ্বারা এবং সে আসলে যুদ্ধ করে টিকেও গেল, বেঁচে থাকলো, ঠিক আছে, কিন্তু সন্তানটা যে একেবারে পরিপূর্ণভাবে শারীরিক সুস্থতা নিয়ে বেঁচে থাকবে তার নিশ্চয়তা কিন্তু কেউ দিতে পারে না। সে বেঁচে গেল, দেখা গেল তার চুলের উপরে যে প্রভাব চলে গেল, তার সব চুল উঠে গেল, বা তার স্কিনে এমন ধরনের প্রবলেম হয়ে গেল যেমন বসন্ত হলে যেটা হয়, সব কিছু ঠিক আছে, স্কিনটা একেবারে খুব নষ্ট হয়ে যায়, যেটা আজীবন তার জীবদ্দশায় এক ধরনের অস্বস্তি, যেখানে যায় তার ভিতরে একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স বা এক ধরনের সাবমিসিভ আচরণ কাজ করে যে কে যেন আমার স্কিনটা নিয়ে কি যেন বলবে। এছাড়া হাত পায়ের প্রবলেম হতে পারে, মাথায় এমন ধরনের কোনো একটা বিষয় হয়ে গেল, এক ধরনের অ্যাবনর্মালিটি চলে আসলো। সুতরাং কোনো মানুষই চায় না তার সন্তান, তার পরিবারের সদস্য বা তার শুভাকাঙ্ক্ষীর কেউ অজানা কোনো রোগ দ্বারা আক্রান্ত হয়ে বা জানা রোগ দ্বারা আক্রান্ত হয়ে বিপদে পড়ুক। সুতরাং কমপক্ষে জানা রোগের বিরুদ্ধে যদি আমরা সচেতন হয়ে এই ভ্যাকসিন দিয়ে দিই তাহলে কমপক্ষে ওই রোগগুলোর হাত থেকে আমার সন্তানকে, আমার পরিবারের সদস্যকে বা আমরা যাদেরকে চিনি, যাদের দ্বারা আমাদের অনেক উপকার বা যাদের কিছু হলে আমাদের বেশি পরিমাণে খারাপ লাগে, এই বিষয়গুলো আমরা কি করতে পারি? প্রতিরোধ করতে পারি। আর আমাদের দেশীয় ভাবে যেটা, আমাদের দেশের মানুষই আমাদের সম্পদ, সুতরাং আমাদের দেশ যারা পরিচালনা করছেন তারাও চাচ্ছেন যে আমার দেশের যারা জনগণ তারা দেশের সম্পদ, এরা যদি বিপদগ্রস্ত হয় তাহলে দেশও বিপদগ্রস্ত, এরা যদি ভালোভাবে গড়ে ওঠে দেশটাও ভালোভাবে গড়ে উঠবে। যার ফলে দেখো আমাদের বিভিন্ন ধরনের আমাদের সন্তানদের বা আমাদেরই দেওয়া আছে, এই যে আমরা ভ্যাকসিনগুলো দিই, খালি যাই রিক্সা ভাড়া করে যাই দিয়ে আসি চলে আসি মনে করে খুব সহজ, কিন্তু এগুলোর জন্য কিন্তু অনেক খরচ। এই খরচগুলো আমাদের একটাও দিতে হয় না, সব আমাদের দেশ পরিচালনার দায়িত্বে যারা আছেন তারাই কিন্তু আমাদের শুভাকাঙ্ক্ষী হয়ে আমাদেরকে বিনা পয়সায় এগুলো দিয়ে দিচ্ছেন ভ্যাকসিন। সুতরাং কেন কারণ হলো তারা চায় যে আমাদের দেশের সন্তান সুস্থ থাক, দেশকে তারা ভালোভাবে, অর্থাৎ নিজে যদি আমি সুস্থ না থাকি, সবল যদি না থাকি, নিজের জন্য কিছু করতে পারবো না, সমাজের জন্যও পারবো না, দেশের জন্যও পারবো না। সুতরাং প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পারছো, আমাদের সার্বিক ব্যবস্থাপনার জন্য, ভালোত্বের জন্য, আমাদের শরীরটাকে ঠিক রাখার জন্য, সমাজ দেশকে ঠিক রাখার জন্য ভ্যাকসিন দেওয়া অত্যাধিক গুরুত্বপূর্ণ। কারণ ভ্যাকসিন না দিলে হয়তো আমি রোগ জীবনের বিরুদ্ধে যুদ্ধ করে টিকে যাব, কিন্তু এই নিশ্চয়তা নাই যে আমি টিকে গেলেও আমার দেহের যে কোনো কিছুর ক্ষতি হবে না, এই নিশ্চয়তা কিন্তু নাই, বা আমি তো মারাও যেতে পারি। এই যে করোনায় তো অনেকে মারা গেল, সত্যিকার এটা ঠিক, যদি ভ্যাকসিন আবিষ্কার হতো হয়তো করোনা আবারও আক্রান্ত হবে, কিন্তু ভ্যাকসিন থাকলে এত মানুষ হয়তো মারা যাবে না। আমাদের চিকিৎসা পদ্ধতিও তাই বলে, আমাদের যারা এই সংক্রান্ত গবেষক বা এই সংক্রান্ত যারা বড় বড় ব্যক্তি আছেন, হ্যাঁ, তারা বলছেন যে আসলে এখানে হাতে রক্ষা পাবো, পুরাতন অভিজ্ঞতা আমাদের তাই বলে। এই কারণে ভ্যাকসিনের আসলে অনেক গুরুত্ব, কারণ আমাদের সুযোগ থাকতেই আমরা কেন ভ্যাকসিন ইউজ না করে বিপদের মধ্যে পড়ব? কোনো বাবাই চায় না, কোনো মাই চায় না তার সন্তান কোনো বিপদের মধ্যে পড়ুক, এবং আমাদের দেশ পরিচালনার দায়িত্বে যারা আছেন তারাও চায় না আমাদের দেশের জনগণ কোনো বিপদে পড়ুক।
এই জন্য ভ্যাকসিন অত্যাধিক গুরুত্বপূর্ণ, অর্থাৎ সুনিশ্চিতভাবে ভ্যাকসিন ব্যবহার করে ওই সুনির্দিষ্ট জীবাণুর বিরুদ্ধে আমরা প্রতিরোধ ব্যবস্থাপনা গড়ে তুলতে পারি। তাহলে এখন আমরা যেটা আলোচনা করব প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রায় শেষের দিকে চলে আসছে আলোচনা, সেটা হলো দেহের প্রতিরক্ষায় স্মৃতিকোষের ভূমিকা। এটা তোমাদের একটা ইম্পর্টেন্ট টার্ম এই চ্যাপ্টারে শেষের দিকে একেবারে আলোচনা, সেটা হলো স্মৃতিকোষের ভূমিকা, বা সহজ কথা আমরা যদি বলি মেমোরি সেলটা আসলে কি। মেমোরি সেল, মেমোরি সেল, বাংলায় আমরা বলি স্মৃতিকোষ। স্মৃতিকোষ ইংলিশে বলা হয় মেমোরি সেল, বাংলায় বলা হয় স্মৃতিকোষ। তো এখানে বলা হচ্ছে দেহের প্রতিরক্ষায় স্মৃতিকোষের ভূমিকা। তো স্মৃতিকোষ কি? স্মৃতিকোষ আসলে আমি এর আগেও বলছিলাম যে আমাদের রোগ জীবাণু প্রতিরোধের দুইটা ধারাবাহিক কর্মকাণ্ড আছে। একটা বিশেষ ক্ষেত্রে হয় কি, ইফেক্টর সেল বা কার্যকরী কোষ তৈরি হয় কোথা থেকে? শ্বেত রক্তকণিকা থেকে। সেই ইফেক্টর সেল বা কার্যকরী কোষগুলো সরাসরি জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে, অর্থাৎ অ্যাকশন ড্রামা সাসপেনশন। একেবারে বাংলা সিনেমার মতো আমি বলে ফেললাম, অ্যাকশন ড্রামা সাসপেনশন, অর্থাৎ একেবারে ডাইরেক্ট অ্যাকশন। জীবাণু দেহের ভিতরে প্রবেশ করলো, জীবাণুর উপস্থিতি বুঝতে পারলো, তারপরে তারা প্রত্যক্ষ আক্রমণ করলো, একেবারে যুদ্ধ। যুদ্ধ শুরু হলো, গেল, যুদ্ধ করে জীবাণুকে মেরে ফেললো, জীবাণু শেষ, এরা টিকে গেল বা নিজেরও হয়তো ধ্বংস হয়ে গেল। এটা যেটা, সেটা হলো ইফেক্টর সেলের মাধ্যমে অ্যান্টিবডি বা অন্যান্য উপাদান দ্বারা কাজগুলো করে থাকে। আরেক ধরনের কোষ তৈরি হয় যেটাকে আমরা বলি মেমোরি সেল বা স্মৃতি কোষ। এই কি করে? এ খুব ঠান্ডা মাথার কাজ করে। ওই জীবাণুগুলোকে চিনে রাখে, অর্থাৎ জীবাণু হতে পারে তার ফিজিক্যাল স্ট্রাকচার দেখতে শুনতে কেমন, বা তার কেমিক্যাল উপাদানগুলো কি কি আছে, সবগুলোর স্মৃতি সে স্ক্যানিং করে নিয়ে নিল, নিয়ে একদম চুপচুপ থেকে গেল খুব ঠান্ডা মাথায়। এরপরে যখন অনেক দিন পরে হতে পারে, বা কিছুদিন পরে হতে পারে, বহু বছর পরে হতে পারে, ওই অণুজীব বা ওই জীবাণু আবার দেহে আক্রমণ করলো। যেমন তোমরা শুনছো করোনায় একবার আক্রান্ত হয়ে ভালো হয়ে যাচ্ছে, দ্বিতীয়বার আবার কেউ কেউ আক্রান্ত হয়ে যাচ্ছে। তো এরকম কি হয়, ওই জীবাণু আবার যদি দ্বিতীয়বার তাকে আক্রমণ করে, তাহলে এই যে মেমোরি সেল, ওই যে আগেকার ওই দুষ্টু সেই করোনায় বলি বা অণুজীব বলি, তাকে সে চিনে রাখে। তখন আমাদের রোগ প্রতিরোধী হতে পারে অ্যান্টিবডি, বা হতে পারে নিউট্রোফিল, বা হতে পারে ফ্যাগোসাইট বা অন্যান্য সেল, বা যেটাকে আমরা ম্যাক্রোফেজ বলছি, বা হতে পারে ন্যাচারাল কিলার সেল, সাইটোটক্সিক টি সেল, হেল্পার টি সেল, এই যে যারা জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে, এদেরকে তখনও চিনিয়ে দেয় এই যে আক্রমণ করতে আসছে, এ কিন্তু এর আগেও আক্রমণ করছিল, এর এই হলো স্ট্রাকচার, এই হলো এর মানে ফিজিক্যাল স্ট্রাকচার, বা এই হলো এর কেমিক্যাল স্ট্রাকচার। সুতরাং এই হলো এর দুর্বল জায়গা, সুতরাং এই দুর্বল জায়গা দিয়ে কে আক্রমণ করে এবং ধ্বংস করে দাও, অর্থাৎ চিনিয়ে দেওয়ার কর্মকাণ্ড করে কে এই মেমোরি সেল। এটা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ। এর আগে আমি বলছি যে অজানা শত্রু প্রতিরোধ করা খুব কঠিন হয়ে যায়, কারণ শত্রুর কি শক্তি সামর্থ্য, কিভাবে সে আক্রমণ করবে বোঝা যায় না। আর চেনা শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা খুবই সহজ হয়। সেই শত্রুকে চিনিয়ে দিতে হেল্প করে আমাদের যে কোষ, তার নাম হলো মেমোরি সেল। এবং মজার বিষয় হলো, আমাদের জীবাণু যখন প্রথমবার আক্রমণ করে এই মেমোরি সেল যেহেতু তাকে প্রথমে চিনিয়ে দিতে পারে না, কারণ তাকে স্ক্যান করার তো সুযোগ শুরুতেই নাই, প্রথমবারে আক্রমণ করলে তারপরে স্ক্যান করার সুযোগ, তাকে চেনার সুযোগ। তো প্রথম আক্রমণ করলে ওই জীবাণুর বিরুদ্ধে আমাদের দেহ যে প্রতিরোধ ব্যবস্থাপনা গড়ে তোলে, এটাকে আমরা সাধারণত বলি প্রাথমিক রেসপন্স, বা ইংলিশ আমরা বলি প্রাইমারি রেসপন্স। প্রাইমারি রেসপন্স, PONS, প্রাইমারি রেসপন্স। তো বিজ্ঞানীরা বলছেন যে কোনো কোনো ক্ষেত্রে প্রাইমারি রেসপন্স একটু দুর্বল হয়। কেন দুর্বল হয়? কারণ একটা অজানা অণুজীব আমার দেহকে আক্রমণ করলো, তাকে চেনা, তার অবস্থান নির্ণয় করা, তার বিরুদ্ধে রোগ প্রতিরোধ উপাদানগুলো তৈরি করা, অ্যাকশনে যাওয়া, অ্যাকশনে লিপ্ত হওয়া, তাকে ধ্বংস করা অনেক সময় সাপেক্ষেরও ব্যাপার, আবার তাকে চিনে আক্রমণ করে সুনির্দিষ্টতা রক্ষা করাও একটু কঠিন ব্যাপার। যার ফলে অনেক সময় আমাদের প্রথম যে আক্রমণ, যেটাকে আমরা বলি প্রাইমারি রেসপন্স, অর্থাৎ আক্রমণ করলে তার বিরুদ্ধে প্রতিরোধী উপাদান যে কাজ করে, সেটাকে আমরা বলি প্রাইমারি রেসপন্স। বিজ্ঞানীরা বলছেন, চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন, কোনো কোনো ক্ষেত্রে আমাদের প্রাইমারি রেসপন্স অর্থাৎ রোগ প্রতিরোধী কর্মকাণ্ড একটু দুর্বল হয়ে প্রথমবারেরটা। কিন্তু দ্বিতীয়বারেরটা যে বললাম, এই যে মেমোরি সেল, ওই যে প্রথমে আক্রমণ করলো তার সেই যে অণুজীবকে চিনে রাখলো। দ্বিতীয়বার ধরো ওই অণুজীব আবার আক্রমণ করলো,
তখন এই যে মেমোরি সেল ওই অণুজীবের ভৌত গঠন তার রাসায়নিক গঠনকে চিনিয়ে দেয়। চিনিয়ে দেওয়ার ফলে দ্বিতীয়বার যে ওই জীবাণুকে আক্রমণ করবে এটা একেবারে সুনির্দিষ্ট টার্গেট এবং অব্যর্থ টার্গেট। এই ক্ষেত্রে খুব দ্রুত শক্তিশালীভাবে আমাদের রোগ প্রতিরোধী উপাদানগুলো ওই অণুজীবের বিরুদ্ধে আক্রমণ করবে, একদম তাকে তছনছ করে দেবে। এটাকে আমরা বলি একেবারে অব্যর্থ টার্গেট এবং অব্যর্থ ব্যবস্থাপনা, কোনো ধরনের ভুল ভ্রান্তি নয় এবং মুহূর্তের মধ্যে নির্ভুল ব্যবস্থাপনা। এই বিষয়টাকে আমরা বলি সেকেন্ডারি রেসপন্স, রেসপন্স। এবং চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন সেকেন্ডারি রেসপন্স হয় অত্যাধিক শক্তিশালী এবং অব্যর্থ, কোনো ধরনের ভুলভ্রান্তি নাই। কেন ভুলভ্রান্তি নাই? এই যে মেমোরি সেল তাকে চিনিয়ে দেয়। আমি বারবারই বলছি, অজানা শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা কঠিন হয়, কিন্তু চেনা শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ করা সহজ। এই সেই মেমোরি সেল যে আমাদের শত্রুদেরকে দ্বিতীয়বার আক্রমণ করলে চিনিয়ে দেয়। এই চিনিয়ে দিলে যেটা হয় এটা হলো সেকেন্ডারি রেসপন্স। এটা হলো একেবারে অব্যর্থ এবং নির্ভুল রোগ প্রতিরোধ ব্যবস্থাপনা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, দেহের রোগ প্রতিরোধে স্মৃতিকোষের কি ভূমিকা, আমি আশা করছি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছ। এই হলো মোটামুটি ভাবে আমাদের কথাবার্তা। তো আমাদের শেষ স্লাইড চলে আসছে, থ্যাঙ্কস অল। তাহলে আমি মোটামুটি 5টা লেকচারের মাধ্যমে তোমাদের প্রাণীবিজ্ঞানের 10ম অধ্যায়, যেটাকে আমরা বাংলায় বলছি মানবদেহের প্রতিরক্ষা অর্থাৎ রোগ প্রতিরোধ ব্যবস্থাপনা, ইংলিশে আমরা বলি ইমিউনিটি, সেই লেকচারটা আমাদের শেষ হয়ে গেল। এরপরে তোমাদের সিলেবাস অনুসারে অন্যান্য যে লেকচারগুলো আছে বা চ্যাপ্টার আছে সেগুলো হয়তো কোনোটা অন্য স্যার নেবেন, কোনোটা আমি নিব। পরবর্তীতে তোমাদের সঙ্গে নিশ্চয়ই দেখা হবে। তো সে পর্যন্ত সবাই ভালো থেকো। আবার পরে যদি আমরা আরও সুযোগ পাই, যে পড়িয়ে গেলাম এগুলোর আমরা প্রশ্ন পদ্ধতি বা অন্যান্য বিষয় নিয়েও আলাপ আলোচনা করব তোমাদের সামনে যখন পরীক্ষার দিবে। পড়া তো চলবেই, যেহেতু তোমাদের আমরা অনলাইন ক্লাস নিচ্ছি নিরাপত্তার মধ্যে দিয়েও। আশা করছি তোমরা আন্তরিকভাবে এগুলোকে ফলো করছো, তখন আমরা বাকি বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করব। তো সে পর্যন্ত প্রিয় শিক্ষার্থীরা সবাই ভালো থেকো এবং অবশ্যই সাবধানে থাকবে। শীতের সময় অনেক সময় যাদের রেসপিরেটরি প্রবলেম আছে এদের একটু একটু প্রবলেম হতে পারে, এই কারণে একটু সাবধানে থাকতে হবে। আমাদের যারা বিশেষজ্ঞ তারাও বলছেন যে শীতের মধ্যে একটু সমস্যা হতে পারে, এই জন্য আমরা সাবধানে থাকবো। আশা করছি আমরা ভালো থাকবো। তো সে পর্যন্ত সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।